ও মাই গড, দিস ইজ দীঘা সি বিচ। মানে এটাই দীঘা সি বিচ। ইংরেজিতে বললাম যাতে আপনার কথার গভীরতা বাড়ে, তাই নয় কি? আমরা এখন দীঘা সি বিচে আছি। আমরা মানে সামনে যারা দেখতে পাচ্ছেন আর আমি, দীঘায় এসে এই হোটেলটা ভাড়া করলাম। হোটেলটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির, আর কত কি পড়েছে সেটা পরেই বলবো। এই হোটেলটা মোটামুটি খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। আর হোটেলে দেখেন এইটা কি রে বাবা, হাঁস মতো বানায় রাখছে কি জানি। তো প্রথম থেকেই শুরু করি নাকি, মানে প্রথম থেকে কিভাবে কি গেলাম, কলকাতা থেকে যাত্রা শুরু, এই ডিটেল যাত্রাটা দেখায় তারপরে না হয় দীঘা সি বিচে পৌঁছাবো। প্রথম ঝলকটা আপনাদেরকে দেখাই দিলাম দীঘা সি বিচের, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। যাই হোক, প্রথম থেকে শুরু করি। হোয়াটসঅ্যাপ, কেমন আছেন আপনারা? এই যে আমি কলকাতাতে আছি, কলকাতা প্রপারে, হ্যাঁ, নিউ মার্কেট এরিয়াতে। এটা আমার হচ্ছে হোটেল থেকে আজকে যাত্রা করব দীঘার উদ্দেশ্যে। তো ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়েছি, মানে 5টার একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে মোটামুটি আমার হোটেলটার দৃশ্য একটু আপনাদের দেখাই দিলাম, আর এখান থেকে রওনা হব দীঘার উদ্দেশ্যে। এই বাথরুম, সিসি, এতক্ষণ ধরে ভিডিও করলাম, কখন যে বাথরুমের দৃশ্য চলে আসলো সামনে সেটাই বুঝতে পারলাম না। এডিটিংয়ে চলে আসছে, মাফ করে দিবেন। যে আই এম কিডিং। রুমে তো যানবাহনে ভরে গেছে, মানে নর্মাল মানের একটা হোটেল নিয়েছিলাম কলকাতা প্রপারে, একটু ভাড়াটাও বেশি ছিল, দুইজনের শেয়ারিংয়ে। তো এই দেখেন আমাদের যানবাহন সাথে করে নিয়ে আমরা হাঁটতেছি। যানবাহন বলতে হচ্ছে লাগেজ আর কি। এই যে সবার কাঁধে, আমার কাঁধে একটা, আমার এই যে টানাটানিতে একটা আছে ট্রলি, ও আমার ভাইয়ের কাঁধে একটা ট্রলি একটা, আর ভিডিও করেই যাচ্ছি। তো কলকাতা থেকে ভোর, যেহেতু আমি অনেক ভোরে উঠে পড়েছি, মোটামুটি এটা হচ্ছে এপ্রিলের 10 তারিখে আমি রওনা হয়েছিলাম। 10 তারিখে, হ্যাঁ, এপ্রিলের 10 তারিখে 2024 সাল। আর ভিডিওটা আপনাদের রিলিজ করতেছি, মানে পাবলিশ করেছে অনেক পরে, এডিটিংয়ের সময় হয়নি, সুযোগ হয়নি। মনে করলাম যে ভিডিওটা দিয়ে রাখি, ফাও ইউটিউবের থেকে টাকা কামাইনি। মানে ব্যাপারটা হচ্ছে আমার এডিটিংয়ের সময় পাইছিলাম না, যার জন্য এত দেরি হয়ে গেল। আমি যেহেতু ঢাকা, মানে বাংলাদেশ থেকে ভারতে আসছি, ভারতের পশ্চিমবঙ্গে আপনার কলকাতাতে কিছুদিন আছি, সেখান থেকেই ঘোরাঘুরির চেষ্টা করতেছি অনেক জায়গায়। তবে এখানে যতদূর মোটামুটি আপনার যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে, অনেক ট্যুরিস্ট প্লেসের লিস্ট নিয়ে আসছি আর কি, খুঁজে। তো আমাকে একজন হেল্পও করেছে। তো আমি কলকাতার রাস্তাগুলো কিন্তু বেশ বড়, মানে বেশ চওড়া, বলতে অনেক চওড়া। সবচেয়ে বড় ব্যাপার, ঢাকার মতো চওড়া বা কিছুটা বেশি হতে পারে। তবে সবচেয়ে বড় ব্যাপার, আমাদের গাড়ির যে সিরিয়ালগুলো ঢাকার রাস্তায় থাকে, তো এই কলকাতা রাস্তায় কমই থাকে। দেখবেন আমাদের ট্রলি একজন টানতেছে, মানে একটা সাদা ভদ্রলোক, মানে সাদা শার্ট গায়ে দিয়া ভদ্রলোক, সে আমাদেরকে একটা গাড়িতে উঠাই দিবে, তার জন্য গাড়ির এজেন্ট টাইপের কেউ। তো নিউ মার্কেটে একদম এসপ্লানেডের সামনেই আপনার এই ইয়েটা, মানে ধর্মতলা থেকেই আর কি যায় বলা যায় দীঘার গাড়ি। আর যারা শিয়ালদা থেকেও অনেক গাড়ি যায়, আর হিউজ গাড়ি যায়। আপনার প্রত্যেক 5 মিনিটে অন্তত 5টা গাড়ি দেখতে পারবেন যে দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছে শুধু এখান থেকেই, মানে প্রত্যেক মিনিটে একটা করে। তো আর সাদা ভদ্রলোক আমাদের লাগেজ টেনে দেওয়ার একটা কারণ আমি পরে বুঝতে পারলাম, সেটা হচ্ছে ও আমাদেরকে 350 টাকার টিকিট ঠিক করে দিয়েছিল। তো এসে জানতে পারলাম যে এখান থেকে নাকি 200 টাকাও যাওয়া যায়, এসি বাসেই যাওয়া যায়। 350 টাকায় দেখেন, এই যে আমাদের মানে হচ্ছে 150 টাকা পার পিস লাভ। এই জন্য আতিথেয়তার কমতি হবে না, এটাই তো স্বাভাবিক। আমি 10ই এপ্রিল 2024 সালে কিভাবে গেলাম সেটা বুঝতে পারলাম এই টিকিটটা দেখে। হ্যাঁ, 700 টাকার টিকিট দুই ভাইয়ের। তো এখান থেকে সুন্দর একটা বাসে উঠাই দিল, এসি বাস এটা। তবে বাংলাদেশের এসি বাসগুলো আরও বেশি উন্নত, এটা ঠিক। তবে ভাড়াটাও বাংলাদেশে আরও অনেক বেশি। কলকাতা বা ইন্ডিয়ার ভাড়ার সাথে বাংলাদেশের ভাড়ার তুলনা কখনোই করা যাবে না। বাংলাদেশে বাস ভাড়া, ট্রেন ভাড়া সত্যিই বেশি, এটা অনেস্টলি স্পিকিং। তো এখানে মোটামুটি 350 টাকা। পরে জানতে পারলাম যদি আমরা নিজেরা এসে উঠতাম তো মোটামুটি এই জায়গায় 200 টাকা থেকে 250 টাকা, একটু বার্গেনিং করতে হতো আর কি। 200 থেকে 250 টাকার মধ্যে এই গাড়িগুলো পেয়ে যেতাম। তার মানে 100 থেকে 150 টাকা গচ্চা গেল আর কি, দুইজনের 200 থেকে 300 টাকা, ভালোই। তো যেহেতু কলকাতার রাস্তা চিনি না, আমি কোন জায়গা দিয়ে যাচ্ছি, ঢাকা হলে তো বা বাংলাদেশে হলে তো বলতে পারতাম এই ব্রিজের উপর, ও ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো মোটামুটি এটা হুগলি নদী বা গঙ্গা নদী যেটা বলেন, সেই নদীর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা। ঘুম চোখে গাড়িতে চড়েছি, তবে আমার ক্যামেরাটা তো আর ঘুমিয়ে নেই, সে তো ঠিক মতোই দেখতেছে, তার চোখ দিয়ে আপনাদের দেখতে হচ্ছে আর কি। আর আপনাদের সাথে সাথে আমিও দেখতে পারলাম আর কি। আর কলকাতা মানে পশ্চিমবঙ্গ থেকে যে দাদা বৌদিরা দেখতেছেন, মানে দাদা দিদি বোন ভাই সবাই দেখতেছেন, যারা ফ্রেন্ডসরা যারা দেখতেছেন, তারা বলবেন যে এই ব্রিজটার নাম কি।
তাদের জন্য কমেন্ট খোলা থাকলো। আর আমি অবশ্য যেহেতু জানি না আর গুগল করেও দেখার ইচ্ছা নাই আপাতত, যাই তো সামনে, যেহেতু ঘুম ঘুম চোখে বাসে উঠেছি। ভোর 5টা, আপনার মোটামুটি 5:30 বা 6টা বেজে গেছিলো আর কি এখান থেকে গাড়ি ছাড়তে। আর মোটামুটি জানতে পারলাম এখান থেকে আপনার যাইতে 4 ঘন্টা মতো লাগবে আর কি, 4 ঘন্টার একটা বাস। আর একটা কথা বলে রাখি, আপনার শিয়ালদা থেকে যদি আপনার ট্রেনে উঠতেন, তো ট্রেনে মোটামুটি এরকম 3 ঘন্টা এরকম টাইম লাগে, 3 ঘন্টা বা তার একটু বেশি সময়টাই লাগে আর কি। আর যারা ট্রেনে উঠেছেন তারা কমেন্ট করে জানাবেন কত সময় লাগে দীঘা যাইতে। আমি অবশ্য গুগল মামাকে জিজ্ঞাসা করেছিলাম এই কলকাতা থেকে দীঘার ডিস্টেন্স কত, এরা মোটামুটি জানালো 183 কিলোমিটার ডিস্টেন্স। আপনার হেঁটে যাইতে হচ্ছে 36 ঘন্টা লাগবে, আর বাসে যাইতে হচ্ছে 4 ঘন্টা, আর ট্রেনে যাইতে 3 ঘন্টা সামথিং। দেখেন ঝালমুড়ি যেমন ঢাকা রাস্তায় দেখা যায় যে আপনার বাস থামাইলে ঝালমুড়ি উঠে পড়ে, এখানেও ঝালমুড়ির কমতি নাই। এখানে দেখে অনেক কাপেলরাও যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর ইন্ডিয়াতে মোটামুটি আপনার বাংলাদেশের চেয়ে কি বলবো, যে যারা আছে কাপেল তাদের যথেষ্ট কেয়ার করা হয় ওখানে, মানে লাভ বার্ডসদের কথাই বলতেছি আমি। দেখেন বাসের সিটগুলো হলুদ হলুদ, বেশ চকচকা ঝকঝকা। তাই ভিতরে উঠে একটু ক্যামেরার সামনে আমরা আসলাম, নিজেদেরকে দেখাই নিলাম আর কি। এই মহাদয় দুইজনই দীঘা যাচ্ছে। ও আপনাদের ছোট্ট করে বলে রাখি, এই দীঘা যে সমুদ্র সৈকত, নিউ দীঘা বলেন, দীঘা মন্দারমণি, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। হ্যাঁ, পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। ও মেদিনীপুর শব্দটা শুনলেই মনে হয় যে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি না? হ্যাঁ রাইট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি। এটা পূর্ব মেদিনীপুরে নাকি পশ্চিম মেদিনীপুরে পড়েছে এটা খেয়াল নাই, তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তো এত জনপ্রিয়তা বাংলার বুকে আজীবন থাকবে, এটাই একেবারে চিরন্তন সত্য। ও গাড়িতে চলতে চলতে মানে অনেকের সাথে কথা বলে দেখলাম, যাত্রী যারা আছে তারা দীঘাতে যাচ্ছে, তো তাদের সাথে কথা বলে মোটামুটি জানতে পারলাম যে একটা ওল্ড দীঘা আর একটা আছে নিউ দীঘা আছে। মানে এখন জনপ্রিয় নাকি নিউ দীঘাটা অনেক বেশি জনপ্রিয়, আর ওল্ড দীঘা আপনার এটা নাকি আগেই ছিল, এখনো আছে অবস্থান, তবে নিউ দীঘাতে মানুষ বেশি যাচ্ছে আর কি। তো আমাদের সিদ্ধান্ত হলো যে নিউ দীঘাতেই আমরা পৌঁছাবো, ওল্ড দীঘাতে আর কেন থামবো, যেহেতু ওটা বেশি জনপ্রিয় আর আসা হয়নি যেহেতু কোনো দিন। তো এখানে আপনার নিউ দীঘা কি আর ওল্ড দীঘা কি, এবং পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে ঘুরে দেখবো আর কি। গাড়িতে চলতে চলতে বাংলাদেশের সাথে আর ভারতের বা পশ্চিমবঙ্গের পার্থক্য খুঁজতেছিলাম, যেহেতু দু বাংলা একসময় এক ছিল এবং পরে বাংলা ভাগ হয়ে যায়। তো আপনার দেখেন রাস্তার দুপাশে যেমন সবুজের সমারোহ, বাড়ি ঘর দেখা যাচ্ছে, আমাদের বাংলাদেশেও একইভাবে দেখা যায়, এইভাবেই বাড়ি ঘর গাছপালা সব কিছুই থাকে। তো পার্থক্য আমি সেভাবে খুঁজে পেলাম না, আর এটা পার্থক্য খুঁজে বোঝানো যাবে না যে পার্থক্য আছে কি না। তো আমার চোখে যেটা ধরা পড়লো, তা আমার মনে হচ্ছে যে এখানে হচ্ছে ঘন সবুজের বিস্তারটা একটু বেশি মনে হচ্ছে বাংলাদেশের চেয়ে। কোনো একটা বাজারে চলে আসলাম আমরা কথা বলতে বলতে, ইতিমধ্যে আমার ঘুম ঘুম ভাবটা কেটে গেছে। আর এই বাজারটা দেখে মনে হলো এই জায়গাটার নাম হচ্ছে বালিশাই, আপনার রামনগর এরকম একটা জায়গা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। এই বাজারে এসে কিছুক্ষণ থামলো আর কি, তবে আমরা নামার চেষ্টা করলাম না, যেহেতু এখানে যাত্রা বিরতি দিবে না, তো এখান থেকে আবার রওনা হতো। ও কথায় কথায় একটা কথা তো বলতেই ভুলে গেলাম, দীঘা যে সি বিচটা, এটা মূলত বাংলাদেশের যে সি বিচ, তার মানে হচ্ছে কক্সবাজার। আর কক্সবাজার সি বিচ যে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, এটাও বঙ্গোপসাগরেই অবস্থিত। এই বঙ্গোপসাগরই মূলত এটা বিস্তার হয়ে এখন দীঘা পর্যন্ত এসে থামছে। যদিও বাংলাদেশ থেকে কখনো কক্সবাজার যায়নি, এটা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত জানা সত্ত্বেও, তো দীঘায় এসে মানে ভারতে এসে আমার দীঘায় যাইতে হলো। তার মানে কি করুন ব্যাপার, দেখেন ঘরের কাছের জিনিসটা দেখা হয়নি, অথচ এত দূরে এসে ঘুরতে বেরোলাম হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের কাছাকাছি যাব, মানে বঙ্গোপসাগর দেখতে যাব, দীঘা সি বিচ আর কি। ব্যাপারটা গুরুদেবের সেই কবিতার মতো হয়ে গেল না, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশুর বিন্দু। কবিতাটা আর করলাম না, মনে পড়ে গেল, বিশ্লেষণ করলাম না। এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের, যাকে কিনা বাংলা সাহিত্যের অনেক লেখক এবং কবিরাই গুরুদেব বলে ডাকে। আমি তাদের ব্যতিক্রম হব কেন? তবে আমার ব্যাপারটাও পুরো 100-এ 100 মিলে গেল।
তার মানে বাংলাদেশে অবস্থান করে কক্সবাজার যায়নি, যেটা কিনা আমাদের পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার অবস্থিত বাংলাদেশে। তো সেখান থেকে না দেখে আমি কোথায় উড়ে চলে আসলাম সেই পাসপোর্ট ভিসা করার পর ইন্ডিয়াতে, সেখান থেকে কলকাতা থেকে দীঘাতে যাচ্ছি সেই সি বিচটাই দেখতে, বঙ্গোপসাগরের সি বিচটা। চিন্তা করা যায়। গ্রাম বাংলায় একটা কথা আছে, গোয়ালের সামনের ঘাস নাকি গরুতে খায় না। মানে গোয়াল চেনেন তো, যেখানে গরুরা বসবাস করে, গরু রাখা হয়, তো সেই গোয়ালের সামনে যে ঘাস থাকে সেই ঘাসগুলা গরুতে খায় না। তারা ঠিক মাঠে ঘাটে বিলে যে অনেক দূরে যে ঘাস টাস খেয়ে তাদের পেট ভরায়। ব্যাপারটা অনেকটা এমন। কথায় কথায় দেখেন, গাড়ির ভেতরটাও দেখাচ্ছি, আমরাও সামনে চলে আসতেছি। আপনাদেরকে হয়তো বোরিং লেগে যাচ্ছে ব্যাপারটা, আর বোরিং লাগলেই বা কি করব বলেন, আমরা তো গাড়িতে আছি, গাড়ি থেকেই দেখাচ্ছি কিভাবে কি যাচ্ছি। যেহেতু সব পুরনো জায়গা, মানে নতুন জায়গা আমাদের কাছে খুবই নতুন, পুরনো জায়গা হলেও আমাদের কাছে খুবই নতুন। তো তার জন্য প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকটা জিনিসই দেখাইতে হচ্ছে। ও আরেকটা জিনিস জানেন কি, একটা জিনিস দেখলাম যে আমাদের টিকিটে কোনো সিট নাম্বার লেখা নেই। মানে সিটে আপনি উঠার পরে এই সিটটা থেকে আপনি যদি অন্য সিটে চলে যান, তাহলে ওইখানে অন্য একজন বসে পড়তে পারে। কথায় কথায় আমরা দীঘাতে ঢুকে পড়েছি। দেখেন লেখাই আছে ইন্সপেকশন বাংলো দীঘা, তার মানে দীঘার একেবারে খুব কাছাকাছি চলে আসছি, অথবা ওল্ড দীঘার এই জায়গাটায় আমরা অবস্থান করতেছি। তো অনেকে ওল্ড দীঘায় নেমেও যাচ্ছে, দেখালাম যাত্রীরা নেমে যাচ্ছে যারা ওল্ড দীঘায় নামবে। তো আমাদের চিন্তা ভাবনা, তো আমরা তো নিউ দীঘা দেখবো, আমরা যেহেতু আপনার কলকাতায় নতুন নিউ, তো আমাদের নিউ দীঘায় দেখা লাগবে। আমাদের বাসটাও মোটামুটি একটা চক্রাকারে মোড় নিল, মোড় নিয়ে নিউ দীঘার উদ্দেশ্যে যাত্রা করলো। যাত্রীও অনেক কমে গেছে দেখেন। তবে নিউ দীঘাটা বেশি হচ্ছে আপনার, বেশি পপুলার হয়েছে ইদানিং। আর হোটেলের ব্যাপারটা, আপনার ওখানে যে অনেক হোটেল পেয়ে যাবেন আপনি, ট্যুরিস্টদের জন্য হিউজ পরিমাণ হোটেল, এবং সি বিচ ঘাসোয়া আর কি, মানে ঘেসেই আছে অনেক অনেক হোটেল ভাড়া করে নিতে পারেন, এবং কম দামে বেশি দামে আপনাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী, আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী হচ্ছে হোটেল পেয়ে যাবেন। একেবারে চিপ রেট থেকে শুরু করে বেশ দামি হোটেলও পেয়ে যাবেন। ওখানে যে হোটেল কিভাবে কত কি ভাড়া, এটা যদি নিয়ে যদি একটা ভিডিও বানাইতে, মানে আপনারা দেখতে আগ্রহী হন, তাহলে আমি বানিয়ে দিতে পারি। আমি হোটেলের কিছু ভিডিও করে রেখেছি, কোন কোন হোটেলে গেছিলাম, কেমন ভাড়া, সে ভিডিওটাও আমি দিয়ে দিতে পারি। তো যাই হোক, আমরা স্ট্যান্ডে চলে আসছি, নিউ দীঘার স্ট্যান্ডে। এখন আর সামান্য একটু পার হলেই আমরা এখন নিউ দীঘাতে থামবো। তো বাস থেকে নামার পরে আমাদের অটোওয়ালা, মানে আমার বাংলাদেশে বা ঢাকাতে যেটা হচ্ছে ইজি বাইক বলে, সেই ইজি বাইকওয়ালা আমরা দুইজন উঠলাম। সেখানে ইজি বাইক বলল কি, আমাদেরকে বলল যে আমরা হোটেলে নিয়ে যাচ্ছি, আপনি দেখেন ভাড়া হচ্ছে 30 টাকা দুজনের, 15-30 রুপি আর কি। তো বিভিন্ন হোটেল ঘুরাই দেখাবো, ভাড়া বেশি নিব না, আর যে হোটেলে উঠে যাবেন ব্যাস সেখানে আমি শিফট করে দিব। আমাদের যেহেতু অনেক লাগেজ ছিল, ইচ্ছা ছিল হেঁটেই যাওয়ার, কিন্তু যেহেতু অটোওয়ালা এত আগ্রহ দেখাচ্ছে, তার জন্য অটোতে উঠে পড়লাম। উঠে দেখেন হাফ প্যান্টে ঘুরে বেড়াচ্ছে, তার মানে কাছাকাছি চলে আসছি। এই একটা হোটেলে আমরা উঠেছি, হোটেলটা পছন্দ হলো। মোটামুটি আমরা লিফটে উঠলাম, 3 তলা বা 4 তলা এমনই ছিল আর কি হোটেলটা। আর এখানে আমি দেখলাম ইন্ডিয়াতে বা কলকাতাতে লিফটগুলা দরজায় কাইচি গেট। যাই হোক, আমরা হোটেলে পৌঁছাই গেলাম, এই আমাদের হোটেল। আমরা হোটেলে বেশ সরঞ্জাম রাখার পর চিন্তা করলাম ওই হোটেলে রেখে আমাদের সি বিচে যাইতে হবে। তো এইটা কিরে বাবা, এটা হাঁস রেখে দেওয়া হয়েছে কাপেলদের জন্য, খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো রুমগুলা। লাইটিং এর ব্যবস্থাও অসাধারণ লাইটিং, দেখেন উপরে ফ্যানও ঘুরতেছে। গরমের দিন যেহেতু গেছি, অবশ্যই ফ্যান ছাড়তেই হবে, এটাই স্বাভাবিক। তো এসি রুম নেইনি, চিন্তা করলাম এখানে বাতাস যথেষ্ট পাওয়া যাবে, আর ফ্যানে এনাফ, যেহেতু থাকবো না বেশিক্ষণ, শুধু রাতটাই ঘুমাইতে হবে, আর বাকিটা সময় তো হই হুল্লোড় করে বেড়াবো আমরা দীঘার সি বিচ দিয়ে। তো হোটেলটায় চলে আসলাম, মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল লাগলো। আপনার এই রুমটা হচ্ছে 1500 বা 1600 টাকায় নিয়েছি, কি জানি, ওয়ান নাইট। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম দীঘার পাড়ে। এসে দেখলাম এখানে দেখেন অনেক দোকান, মানে শত দোকান আপনার খুলে রাখছে। এই দোকানগুলাতে মূলত বিকালের পর থেকেই দোকানগুলো খোলে, আর সন্ধ্যা থেকে রাত 8টা 9টা 10টা 11টা 12টা 11টা পর্যন্ত খুবই জমজমাট থাকে, তারপরে বন্ধ করে দেয় আবার। আর এখানে যারা কাজ করে দেখেন, এই গাড়িগুলাই আপনারা চড়তে পারেন, এরাও ঘুরাই নিয়ে বেড়াচ্ছে গাড়িগুলাই। এই যে পিচ্চিরা উঠতেছে বা বড়রাও উঠতে পারে, সমুদ্র সৈকতে নিয়ে যায়। এবং আইতে বাইতে যদি ঘুরতে চান, গাড়িতে চড়তে চান, তাহলে সে কস্ট বিয়ার করতে হবে আপনার, তারপরে আপনার যাইতে পারবেন। শত হাজার মানুষ
এখানে আসছে, এসে তারা এই সমুদ্রর যে সমুদ্র জলের মানে ঢেউ তাদের গায়ে লাগাবে, তার জন্যে স্নান করার বা গোসল করার ড্রেসগুলাও পরে আসছে। আমরা ঠিক দীঘা সি বিচের একটু উপরেই আছি। এখান থেকে দেখাচ্ছে এনারা যে ভাড়া নেবেন কিনা, তাহলে আপনি গাড়ি চালাইতে পারেন, চালায় কন্ট্রোল করতে পারেন দীঘা সি বিচ দিয়ে। ওয়াও, দিদি তো হট, সরি। ও সবাই এখানে গোসল টোসল করার পর খুব সুন্দর করে উপরে যাচ্ছে। যারা যারা বিভিন্ন হোটেলে উঠছিল তারা চলে আসছে এখানে গোসল করার জন্য। আর সি বিচের এই একটা সময় ভাটা জোয়ার তো থাকেই সাগরে, তো এখন ভাটার সময় চলতেছে এবং প্রচুর প্লেস পাওয়া যায় যে ফাঁকা জায়গা, দৌড়ানো হুল্লাহুড়ি করার খুব খুব সুন্দর। আর দেখেন হাজার হাজার মানুষ, শত শত বলবো না, হাজার হাজার, আর বিশাল বড় সি বিচ। আর এটা নিউ দীঘা। ওল্ড দীঘাতে যায়নি যেহেতু, নিউ দীঘার পরিচয়, ওল্ড দীঘার পার্থক্য বোঝাইতে পারবো না। দেখেন সবাই আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসছে। আসলে এই মজাটাই সবচেয়ে বড় ব্যাপার, যে পিকনিকে যান বা ভ্রমণে যান, আপনার সমুদ্র সৈকতে গেলে এই সমুদ্র সৈকতের সৌন্দর্য একরকম, আপনি সুন্দরবনে গেলে তখনকার সৌন্দর্য অন্যরকম হয়ে যায়। তো আমরা যেহেতু আসছি, পাহাড় নয় পর্বত নয়, এটা বিশাল বিশাল দীঘার সমুদ্র। আজকে যেহেতু বড় কোনো ঘুম দিতে পারিনি, শরীরটাও ক্লান্ত, হালকা এই ভিডিওটা করলাম। আর দীঘায় এসে জাস্ট সমুদ্র সৈকতে একটু ঘুরে চলে যাব। নেক্সট ভিডিওতে বিশাল বড় করে ভিডিও বানাবো, বিস্তারিত ভিডিও বানাবো। আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটা।